নমস্কার বন্ধুরা, আমি সর্বানন্দ। আমি একজন তন্ত্র সাধক, ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট, একজন অকাল্ট রিসার্চার এবং আরও বহু কিছু আধ্যাত্মিক নিরাময় জগতের সঙ্গে বিভিন্ন ধারার সাথে আমি যুক্ত। গতকাল আমি একটি ভিডিও পোস্ট করি। তো আমার এক আপনজন আমাকে জানান যে আহ, ভিডিওটি প্রথমে একটা ইন্ট্রোডাকশন ভালোভাবে হওয়া উচিত ছিল এবং তার সঙ্গে বেশ কয়েকটি আরও তথ্য তিনি আমাকে দেন। তো আমি সেই তথ্যগুলির ভিত্তিতে মনে করলাম যে অবশ্যই একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আজকে করা উচিত। আসলে ব্যাপারটা কি, কালকে আমি হঠাৎই গত ২ দিন ৩ দিন ৪ দিন যাবৎ আহ, এমন কিছু কথাবার্তা দেখছিলাম, এমন কিছু কথাবার্তা শুনছিলাম, বিশেষত যাদের নাম, যে পক্ষের নাম আমি উল্লেখ করেছি এবং আমি পোস্টগুলোতেও করছি, আহ, আমি ভীষণ তাড়না অনুভব করেছিলাম। তাই জন্য আমি কোনো ইন্ট্রোডাকশনে না গিয়ে সরাসরি চ্যানেলটি ক্রিয়েট করেই আমি কিছু কথা কালকে বলি। আমি সেইটা নিয়ে কথা তো অবশ্যই বলব, সেটা নিয়ে অবশ্যই কথা বলব। তবে আ সেই প্রিয়জনের কথা শুনে আমারও মনে হলো যে সত্যি একটা introductory ভিডিও দেওয়া তো উচিতই। না হলে আপনাদের সঙ্গেই বা আমার আলাপ পরিচয়টা হবে কি করে? বন্ধুরা, আমার নাম সর্বানন্দ। এটি আমার দীক্ষিত নাম। অনেক জায়গায় আমার নামে স্বামী সর্বানন্দও আছে। কারণ আমার যিনি গুরুদেব, তিনি তন্ত্রগুরু যিনি, তিনি ছিলেন সন্ন্যাসী এবং তিনি আমাকে ১ম ধাপে খুব অদ্ভুত আমার দীক্ষার প্রসেসটা, সেটি হচ্ছে সন্ন্যাস দীক্ষা দেন। কিন্তু তিনি আমাকে সন্ন্যাসী হতে বারণ করেছিলেন, মানে গেরুয়া সন্ন্যাসী। তিনি আমাকে সংসারে থাকারই আদেশ দেন এবং তিনি আমাকে তন্ত্র সাধনার শিক্ষা দেন। তো আমি গিরি সম্প্রদায়ে ভুক্ত, মানে যে দশনামী সম্প্রদায় আছে সন্ন্যাসের, তার যে গিরি সম্প্রদায়, আমি সেই গিরি সম্প্রদায়ের ভুক্ত। এছাড়াও আমি আরো বেশ কিছু আলাদা আলাদা মার্গে সেই শৈশবকাল থেকেই দীক্ষিত হতে থেকেছি সময়ের সাথে সাথে, এবং সেগুলোর প্র্যাকটিস চলেছে, সেগুলোর উপলব্ধি বহু কিছু হয়েছে। অনেকে হয়তো একটু অবাক হয় যে আমার শরীরের বয়সটা দেখে। তো আমি আমার উপলব্ধির দ্বারা আমি যেটুকু বুঝেছি যে সাধনা বা আধ্যাত্মিকতা বা এই ধরনের যে বিষয়বস্তুগুলি আছে, সেগুলির সঙ্গে শরীরের বয়সের কোনো তুল্যমূল্য বিচার চলে না আর কি। কারণ আমরা বিশ্বাস করি সোলে, আমরা বিশ্বাস করি আত্মায়, আমরা বিশ্বাস করি আত্মা পরমাত্মার যাত্রাপথে। তো শরীর, আধ্যাত্ম জগতে শরীর একটি বস্ত্রের ন্যায়। সেখানে আত্মাকে দেখা হয়, সে আত্মা কত পুরনো নাকি নতুন, তার উপর ভিত্তি করে মানুষের কতটা জ্ঞান হবে, কতটা বুদ্ধি হবে, কতটা তীক্ষ্ণতা হবে, কতটা সে আধ্যাত্মিকভাবে অগ্রসর হয়েছে, এগুলো সবকিছুই বোঝা যায় আর কি। তো আপনাদের সঙ্গে আমি যখন কথা বলবো, আমি বহু কিছু নিয়ে বলবো, অবশ্যই বহু কিছু নিয়ে বলবো। বেশ কিছু কথা প্রাথমিক স্তরে বলে দিলে পরবর্তী কথাগুলো বলতে আমারও সুবিধে হবে। আমি সেই কারণেই এগুলো বলা। তো বন্ধুরা, আমি কাজটা কি করি? দেখুন, সত্যি বলতে কি, আমি শৈশবকাল থেকে খুব স্বাধীনচেতা একজন ব্যক্তি। কখনো কারুর আন্ডারে থেকে কাজ করব বা চাকরি করব ইত্যাদি, ইত্যাদি কোনো ইচ্ছেই আমার ছিল না। তবে হ্যাঁ, কালের নিয়মে আমি চাকরিও করেছি। আমি খুব অল্প বয়স থেকে চাকরি করি। আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, আমি একজন বিবাহিত ব্যক্তি। অর্থাৎ আমি একজন সংসারী মানুষ।
তার জন্যই দেখছেন যে আমার একদিকে লাল বস্ত্র আছে আর একদিকে সাদা আছে। তো এই দ্বৈত মিলন আমার মধ্যে আছে আর কি। এই দুইয়ের মিলিত অবস্থায় আমি আছি। তো আমার বিবাহ হয় অনেক অল্প বয়সেই। তো যথারীতি সংসার চালানোর জন্য এবং সংসারকে প্রতিপালন করার জন্য আমাকে আহ, চাকরি অবশ্যই করতে হয়। আমি অনেকগুলি জায়গায় চাকরি করি বিভিন্ন। তবে মূলত আমার একটা অদ্ভুত ব্যাপার কি, আমার যে চাকরিগুলি হয়েছে ঈশ্বরের কৃপায় সেগুলো সমস্ত সমাজ সেবামূলক সংগঠনের সঙ্গেই প্রথম দিকে, এবং আহ, আরেকটা সময় হয় শেষের দিকটায়, বলছি চাকরি পিরিয়ডের শেষের দিকটা, সেটা হচ্ছে একটি গভর্নমেন্ট সেক্টরে। বাট তারপরে আমার একটি খুব বাড়াবাড়ি রকমের অসুস্থতা হয়, যে অসুস্থতার কারণে আমি চাকরিটি ছাড়তে বাধ্য হই, এবং এই চাকরি জগৎটাকেই আমি লিভ করে দিই। হ্যাঁ, পরবর্তীকালে আমি ব্যবসাও করি। আমার ইম্পোর্ট এক্সপোর্টের আমি বিজনেস করতাম। তবে সদ্য তখন বেশি দিন করিনি, শুরু করেছিলাম। তখনই কালের নিয়মে লকডাউন হয়ে যায়, এবং সেটি নিয়েও আমি খুব বেশি দিন করতে পারিনি। তো সবটাই হলো একটি মহাকালের খেলা। আমি ভালো করে বুঝি এগুলি সবই হচ্ছে মহাকালের খেলা। কারণ তিনি আমাকে যেদিকে নিয়ে যাওয়ার, আমার সোল পারপাস যেটা, তিনি তো আমাকে সেটাই করাবেন। এটাই খুব স্বাভাবিক কথা। তো আমি যতদিন চাকরি করেছি বা যাই করে থাকি না কেন, যে সময়টা কাটিয়েছি, আধ্যাত্মবাদের প্র্যাকটিস, আধ্যাত্মিকতার নানা ধারার প্র্যাকটিস, সেগুলো অনুশীলন করা, এই সমস্ত কিছুই চলছিল। এই সমস্ত কিছুর কোনোদিনই কিন্তু বন্ধ হয়নি। সমস্ত কিছুই চলছিল। পরবর্তীকালে কালের নিয়মে আমি তন্ত্র সাধনায় দীক্ষিত হই, তন্ত্র মার্গে দীক্ষিত হই। এছাড়াও আরো এমন কিছু মার্গ আছে যেটি আমার গুরুদের দ্বারা নিষিদ্ধ বলা, তাই আমি এখানে উল্লেখ করতে পারছি না। যদি প্রয়োজন হয় কখনো আমি ইঙ্গিতে বুঝিয়ে দেব সেটা। তো এই বিভিন্ন মার্গে দীক্ষার পর আমার পথ চলা শুরু হয় তন্ত্র সাধনা, তারাপীঠ থেকে আরম্ভ করে, কঙ্কালী তলার থেকে আরম্ভ করে, মুন্ডমালিনী তলার থেকে আরম্ভ করে, সুদূর মূলঠির থেকে আরম্ভ করে। পরবর্তীকালে আমি এই সাধনা পেরোনোর পরও আরো বিভিন্ন আলাদা আলাদা মার্গে যুক্ত হই, এবং সেগুলিও অনেক জায়গায় যাত্রা করি, সেটা দর্শন হেতু। সাধনা, আমার বাড়ি এবং বাড়ির আশেপাশে এমন কিছু জায়গা আছে যেটির নাম আমি এখানে উল্লেখ করছি না। সেখানে একটা সিংহভাগ পর্যায়ে সম্পন্ন হয়। ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, একটু আপনারা শুনে নেবেন। তো আমি বর্তমানে যেটি করি সেটি হচ্ছে, আপনারা দেখেইছেন ইতিমধ্যে, আমি একজন ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট, আমি একজন তন্ত্র সাধক, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি একজন অকাল্ট রিসার্চার। আমি অকাল্ট প্র্যাকটিশনার কিন্তু শুধু নই, আমি একজন অকাল্ট রিসার্চার। তার কারণ হচ্ছে আহ, আমাদের যে হারিয়ে যাওয়া আধ্যাত্মিকতার একটা মেজর পার্ট, যেটা একটা সময় অবধি মানুষ ভুলতে বসেছিল, মিসিং লিঙ্ক হয়ে গেছিল। হ্যাঁ, এবং মানুষের নানান রকম, হ্যাঁ, আধ্যাত্মিকতার মধ্যেও কিন্তু থেকে বহু মানুষ উম, এর এমনভাবে প্রচার প্রসার করেছে, মূলত আমি এটা তন্ত্রের ওপরেই বলছি, এমন তার অপব্যবহার করেছে, মানুষের কাছে সম্পূর্ণ ভুল মেসেজ গেছে সব সময়। তো এই ভুল মেসেজ যাওয়ার দরুন, খুব স্বাভাবিক ব্যাপার, মানুষ সেটাকে ভুলভাবে নিয়েছে, ভুলভাবে বুঝেছে, ভুলভাবে জেনেছে। তো বর্তমানে দাঁড়িয়ে আমি এটি বলতে পারেন আমার একটি রিসার্চ ওরিয়েন্টেড একটা ওয়ার্ক, যেটা আমি এই হারিয়ে যাওয়া যে তন্ত্র, হারিয়ে যাওয়া
যে অকাল্ট সায়েন্স যেটাকে বলছি, হারিয়ে যাওয়া এই যে বিজ্ঞান, হারিয়ে যাওয়া বা প্রায় অংশে লুপ্ত হয়ে যাওয়া, আমি সেটিকেই পুনরায় জনসমক্ষে তুলে আনার চেষ্টা চালাচ্ছি। সেটির দ্বারা সমাজের বিভিন্নভাবে কি কি উপকারী ক্ষেত্রে লাগতে পারে সেইটার জন্য আমি প্রয়াসরত। তো স্বাভাবিকভাবেই এখানে যখন দেখি এমন কিছু ব্যক্তি ঠিক একই সময় প্রায় সমসময় উঠে আসছে, যারা সমস্ত আধ্যাত্মিক সিস্টেম, ভগবান সমস্ত কিছু নিয়েই একটা বিরোধী কথাবার্তা বলছে, এবং সেটা বোঝা যায় যে অনেকটা রাজনৈতিক এজেন্ডার মতো। সেটা বুঝতেই পারছেন আমার মতো ব্যক্তির জন্য গ্রহণ করাটা অনেকটা অসুবিধাজনক। কারণ আমি আধ্যাত্মিকতার মধ্যে থেকে, আধ্যাত্মিক জগতে থেকে, তন্ত্রের জগতে থেকে এমন বহু বহু ঘটনার সাক্ষী, যেটা এই আধুনিক বিজ্ঞান, বিজ্ঞান তো সবটাই, আধ্যাত্মিকতাও ইটসেলফ বিজ্ঞানই। আর এখন যে অধুনা বিজ্ঞান আছে, সেটি ওই বিজ্ঞানের একটা কণাতেও দাঁড়িয়ে আছে কিনা এটা সন্দেহের ব্যাপার আছে। একটা ধুলো কণা বলছি। কারণ সেই বিজ্ঞান এত বড় ছিল, যার সামনে দাঁড়িয়ে এই অধুনা বিজ্ঞান খুবই নগণ্য হয়ে গিয়ে তারা ওই প্রাচীন বিজ্ঞানকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে। এটা কিন্তু খুব আপামর কিছু মানুষ, মানে একদম গ্রাউন্ড লেভেলের কিছু মানুষ করছে। এটা কিন্তু সবাই করছে না। কারণ আমি এটা লক্ষ্য করেছি যে যারা এখনো অবধি পৃথিবীতে বড় বড় পর্যায়ের বিজ্ঞানী, রিসার্চার আছে, বা আগে যারা থেকে গেছে, নিকোলা টেসলা থেকে আরম্ভ করে স্যার অ্যালবার্ট আইনস্টাইন থেকে আরম্ভ করে থমাস আলভা এডিসন থেকে আরম্ভ করে, তারপরে আপনার বহু লোক আছেন, তারা আমাদের গীতা শাস্ত্রকে খুব প্রাধান্য দিয়েছেন। এমনকি আহ, একটু মাঝখানে একটু হয়তো অসুবিধা হতে পারে, পেছনে কিছু সারমেয়দের আওয়াজ আসছে পাশের বাড়ির থেকে। কারণ আমি এখানে কোনো বিশেষ ধরনের এডিটিং করে কোনো বিশেষ ধরনের স্টুডিওর মধ্যে বসে এটা করছি না। আমি খুব স্বাভাবিকভাবে ঘরের মধ্যেই বসে করছি, বুঝতেই পারছি। তাই অসুবিধার জন্য যদি কিছু অসুবিধা হয় তবে অবশ্যই ক্ষমা প্রার্থনীয়। যেটা বলছিলাম সেটা হচ্ছে ডক্টর রবার্ট ওপেনহেইমার, যিনি আহ, মূলত অ্যাটম বম্ব আবিষ্কার করেছিলেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি অ্যাটম বম্ব পৃথিবীতে প্রথম আবিষ্কার করলেন? উনি তখন উত্তর দিয়েছিলেন যে এই শতাব্দীতে। তার মানে তার কথার পেছনে কোথাও একটা লুকিয়ে আছে এই শতাব্দী, অর্থাৎ এর আগের অনেক শতাব্দীতেও নিশ্চয়ই অ্যাটম বোম হয়েছে। তো ওনাকে তখন এই প্রশ্নটি দ্বিতীয়বার রিপিট করে জিজ্ঞেস করা হয় যে এই শতাব্দী কথাটার মানে কি? তখন তিনি নিজেই বলেছিলেন যে অ্যাটম এর আগেও আবিষ্কার হয়েছে। ইভেন মহাভারত, যেখান থেকে শ্রীমদ্ ভাগবত গীতা এই পার্টটি উঠে এসছে, গীতা, তো সেই মহাভারতের কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেখানেও ব্রহ্মাস্ত্র যেটাকে বলা হয় সেটা অ্যাটম বম্বই ইউজ হতো। বাট তখন তার প্রয়োগ বিধি, তার ছাড়ার প্রসেস, তাকে তৈরির প্রসেস, সেটা সব কিছু আলাদা ছিল। ইউনিভার্সাল অ্যাটমিক এনার্জিকে তখনকার মানুষ মনের গতিতে চালনা করতে পারতেন। অবশ্যই সেটা সাধারণ মানুষ অবশ্যই নয়, তাদেরকে যোগী ঋষি বলা হয়। এখনকার দিন অনুযায়ী বলতে গেলে তারা অনেক বড় বড় সায়েন্টিস্ট ছিলেন। তো অ্যালবার্ট আইনস্টাইন থেকে আরম্ভ করে রবার্ট ওপেনহেইমার, এরা প্রত্যেকেই কিন্তু গীতাকে সঙ্গে নিয়ে চলেছিলেন, এবং গীতার খুব গভীর পর্যায়ে ঢুকে গিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করেছেন, এবং তাদের অনেক আবিষ্কারও সেটা নিয়ে আছে। আমি ক্রমপর্যায়ে অনেকগুলি ভিডিওতে ধীরে 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 এগুলো নিয়ে আলোচনা করব। তৎসহ আমি ভেবেছিলাম আরেকটি অন্য চ্যানেল করব, যে আমি যে কাজটি করি সেই কাজের ওপর ভিত্তি করে, যেখানে শুধুই মাত্র তন্ত্র এবং তন্ত্র রিলেটেড যা যা আমার অভিজ্ঞতা, যা যা করতে পারে, যা যা মিরাকেলস, যা 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 কিছু দেখানোর, আমি ওপেন দেখাবো চ্যালেঞ্জ করে। সেটা আমি দেখছি, দেখে আপনারা যেটা জানাবেন, সেটা যদি মনে হয় তবে আরেকটি নতুন চ্যানেলও করব, নয়তো আমি এখানেই চেষ্টা করব দেওয়ার। তবে ইউটিউব সাধারণত একই প্যাটার্নের
ভিডিওকে প্রাধান্য দেয় মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো এই ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল, এখন 15 মিনিটের ওপর হয়ে গেছে। আপাতত আমি এই ভিডিওটিতে এন্ড করছি। দেখা হচ্ছে আপনার পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন।